আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বুটেক্স 23-24 সেশনের কেমিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংক আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। তো কেমিস্ট্রির প্রথম কোয়েশ্চেনে আমাদের বলেছে যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এই বিকারক দ্বারা শনাক্তকরণ সম্ভব এরূপ দুইটি ক্যাটনের নাম ও বিক্রিয়া উল্লেখ করো। সো এই যে বিকারক, এই বিকারক দ্বারা শনাক্তকরণ সম্ভব এমন দুটি ক্যাটায়ন হচ্ছে আমার কিউপ্রিক আয়ন আর জিঙ্ক আয়ন। আর আমাদের বিক্রিয়া হলো ঠিক এরকম, যে কপারের সাথে বিক্রিয়া করলে লালচে বাদামি অধক্ষেপ পড়ে আর জিঙ্কের সাথে বিক্রিয়া করলে সাদা অধক্ষেপ পড়ে। এখন আমরা আরো কিছু আয়ন শনাক্তকরণ বিক্রিয়া দেখে নিব। এই বিক্রিয়াগুলো তোমার বুটেক্স অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে দেখে নিই সোডিয়াম। সোডিয়ামের রিঅ্যাকশন এরকম, এটা হচ্ছে সোডিয়ামের নিশ্চিতকরণ পরীক্ষা, সোডিয়াম আয়নের নিশ্চিতকরণ পরীক্ষা, যেখানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেটের সাথে সোডিয়াম আয়নের বিক্রিয়া হয় এবং সাদা অধক্ষেপ পড়ে। এছাড়াও আমার রয়েছে ক্যালসিয়াম আয়নের শনাক্তকারী বিক্রিয়া। তারপর এখানে দেখতে পাচ্ছ পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, লেড আয়ন। এগুলো সব তোমরা মুখস্থ করে ফেলবা, বারবার লিখবা। এই বিক্রিয়াগুলো যখন বারবার লিখবা না, তখন তোমাদের আয়ত্তে এসে যাবে। আর আমি তোমাদের এই বিক্রিয়াগুলো সব একসাথে এভাবে নোট করে দিচ্ছি। এখানে আছে তোমার নিকেল আয়ন শনাক্তকরণ বিক্রিয়া, তোমার আয়রন আয়ন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। সো আমার যে এই স্লাইডে যে বিক্রিয়াগুলো দেখতে পাচ্ছ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা মাস্ট মাস্ট দেখে যাবা। এছাড়াও জিঙ্ক অ্যালুমিনিয়াম, এই দুইটা বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম আয়ন। আর এই যে অ্যামোনিয়াম আয়ন, এইটা আবার একটু ইম্পর্টেন্ট বিক্রিয়া। সো যেগুলো দাগাই দিচ্ছি এগুলো আরো বেশি ভালো করে দেখে যাবা। এছাড়াও কিছু অম্লীয় মূলকের নিশ্চিতকরণ পরীক্ষা এখানে দেওয়া আছে। ক্লোরাইড আয়ন আছে, আমার নাইট্রেট আয়ন আছে, সালফেট আয়ন আছে, ব্রোমাইড, আয়োডাইড, সবগুলো আমরা এখানে নোট আকারে লিখে দিয়েছি। এখানে কালারের ভিত্তিতে কোন আয়নে কি কি অধক্ষেপ পড়ে, কি কালারের অধক্ষেপ পড়ে সেটা দেওয়া আছে। যেমন সাদা অধক্ষেপ কোন কোন আয়নের ক্ষেত্রে পড়ে এটা দেওয়া আছে, নীল অধক্ষেপ কোন কোন আয়নের ক্ষেত্রে হয় সেটা দেওয়া আছে, আর হলুদ অধক্ষেপ কোন কোন আয়নের ক্ষেত্রে হয় সেটাও দেওয়া আছে। তবে যে Fe3+, এটাতে একটু খেয়াল রাখবে যে Fe3+ এ আরো অনেক ধরনের কালার হয়, সেটা তোমরা আগের স্লাইড গুলো থেকে ভালো মতো পড়ে নিবা। এটা জাস্ট একটা সিম্পল সামারি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে কেমিস্ট্রির প্রথম প্রশ্নটা দেখো। কেমিস্ট্রির প্রথম প্রশ্নতে আমাদের কি বলা আছে, দুইটি মৌলের বাইরের স্তরে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তো চলো আমরা তাড়াতাড়ি মৌল দুইটা শনাক্ত করে ফেলি। সো আমরা ইলেকট্রন বিন্যাস দেখে বুঝতে পারতেছি আমাদের এক্স হবে হচ্ছে কপার এবং আমাদের ওয়াই হবে হচ্ছে ক্লোরিন। সো এখন তারপর আমাদের কি বলেছে, তারপর আমাদের বলেছে যে এক্স এবং ওয়াই এর সমন্বয়ে তৈরি একটা যৌগ, সেটা হচ্ছে বি। ভালো কথা। 25°C তাপমাত্রায় বি এর সম্পৃক্ত ডোমেন আমার ওয়াই আয়নের মোলারিটি বের করতে বলছে, মানে আমার এই যে ক্লোরিন, এইটার মোলারিটি বের করতে বলেছে। তাহলে আর আমাদের এখানে কি দেওয়া আছে, কেএসপিটা দেওয়া আছে। সো এটা আসলে কেএসপির ম্যাথ, তাই না? সো আমরা এখন কেএসপি ম্যাথটা সলভ করব এবং একটা শর্টকাট উপায়ে সলভ করব, যেটা অ্যাডমিশনে খুবই তাড়াতাড়ি সলভ করতে পারবা। সো কেএসপি ইকুয়াল টু, শর্টকাটটা আমি এখন বলতেছি, কেএসপি সমান হচ্ছে পি এর পাওয়ার পি, কিউ এর পাওয়ার কিউ, আর এস এর পাওয়ার পি প্লাস কিউ। তো পি কিউ এই জিনিসটা কি মনে রাখবা, আমার যদি লবণের ফরম্যাট মনে করো এম পি আর ধরো এ কিউ, এই ধরনের ফরম্যাটের একটা লবণ আছে, তাহলে আমার এই সূত্রটা অনেক ভালো মতো কাজ করবে। আর যদি কমন আয়নের ব্যাপার স্যাপার না থাকে তাহলে এটা কাজ করবে। তো আমাদের লবণটা তাহলে কি, আমাদের লবণটা কিন্তু এই যে কপার ক্লোরাইড, এই লবণ, আমাদের লবণ এইটা। সো এখন আমরা যদি তুলনা করি MpAQ, এটার সাথে যদি তুলনা করি, কপারের কি আছে দেখো, কপারকে আমরা এভাবে লিখতে পারি কপার 1 ক্লোরিন 1, তাই না? আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তার মানে দেখো এখানে এম কোনটা হিসেবে কাজ করতেছে, কপার, আর এ কোনটা কাজ করতেছে, ক্লোরিন। পি আর কিউ এর ভ্যালু তাহলে কোনগুলো যদি তুলনা করি, পি হচ্ছে 1 আর কিউ হচ্ছে 1। তাহলে চলো আমরা এখন ম্যাথটা সলভ করে ফেলি এই মেথডে। তাহলে আমাদের কেএসপিটাই আসলে দেওয়া, তাহলে আমাদের এই শর্টকাট অনুসারে কেএসপি কি হবে, কেএসপি ইকুয়াল টু পি এর পাওয়ার পি।
পি হচ্ছে 1, তাহলে 1 এর পাওয়ার 1, কিউ 1, তাহলে 1 এর পাওয়ার আবার 1, আর এস এর পাওয়ার কি, এস এর পাওয়ার পি প্লাস কিউ, মানে এস এর পাওয়ার 1 প্লাস 1। দেয়ারফর আমাদের কেএস এর ভ্যালু আমরা কি জানি, আমাদের দেওয়া আছে 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -5, আর ডান পক্ষে আমার কি থাকবে, এস এর পাওয়ার 2। আমরা যদি সিম্পলি রুট করে দেই তাহলে কিন্তু আমাদের মোলারিটিটা পেয়ে যাব। মোলারিটি হলো আমার 4.18 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। এটাই কিন্তু আমার ওয়াই আয়ন। ওয়াই আয়ন মানে কি, ক্লোরিনের মোলারিটি। এটাই আমার ক্লোরিনের মোলারিটি। সো এটাই আমাদের অ্যান্সার। চলো এবার পরবর্তী ম্যাথে চলে যাই। তো আমাদের এই প্রশ্নে দুইটা জারণ বিভব দেওয়া আছে, একটা এম এর জারণ বিভব, একটা এন এর জারণ বিভব। এখানে আমাকে বলেছে ক্যাথোড দ্রবণ এম ধাতুর পাত্রে রাখা সম্ভব হবে কিনা। তার মানে আমরা অ্যানোডে কোনটা ব্যবহার করব, অ্যানোডে কিন্তু এম ধাতু ব্যবহার করব, আর ক্যাথোডে কি থাকবে, ক্যাথোডে থাকবে এন এর সলিউশন। তাহলে আমার এখানে কি বসাইতে হবে, আমরা জানি যে রাখা সম্ভব হবে কিনা এটা ডিপেন্ড করে ই সেলের মানের উপর। যদি যদি ই সেলের মান 0 থেকে বড় হয় তাহলে রাখা সম্ভব না, রাখা সম্ভব না। কেন সম্ভব না, কারণ তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হিসেবে গণ্য হবে। এখন দেখো অ্যানোদের জারণ বিভব বসাইতে হবে, তাহলে আমাদের দেওয়া আছে কি অ্যানোদের জারণ বিভব, কারণ কি এখানে দেখো এম থেকে M2 প্লাস হচ্ছে, এর মানে জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে, তার মানে এটা জারণ বিভব। তাহলে আমরা বসাই প্লাস 0.76। এবার কি বসাতে হবে, ক্যাথোডে বিজারণ বিভবটা বসাতে হবে, কিন্তু আমার দেওয়া আছে জারণ বিভব, তার মানে এর মানটাকে আমরা যদি উল্টাই লিখি তাহলে কি, তাহলে আমরা বিজারণ বিভবটা পেয়ে যাব। তো এটা যদি হিসাব করি আমাদের ভ্যালু পাচ্ছি 0.42, যেটা কি, যেটা 0 থেকে বড়। তার মানে রাখা কি সম্ভব হবে, এটার অ্যান্সার হচ্ছে সম্ভব হবে না, সম্ভব হবে না। সো আমাদের এই ম্যাথের অ্যান্সার এটাই, এইভাবে দেখিয়ে দিতে হবে যে সম্ভব না। তো আমাদের নেক্সট প্রশ্নটা আছে আমাদের পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটা থেকে। তো এখানে দেখো কি বলেছে, 60 মিলিলিটার 0.5 মোলার HCl এবং x মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড একত্রে মেশালে মিশ্রণের ঘনমাত্রা হয় 0.25 মোলার। এই মিশ্রণকে প্রশমিত করতে আবার 180 মিলিলিটার y মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়। এক্ষেত্রে x এবং y এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমাদের যে অ্যাসিড ক্ষারের একটা যুগান্তকারী একটা ফর্মুলা তোমাদের শেখাবো, ঠিক আছে। এই ফর্মুলা হচ্ছে সামেশন অফ NE অ্যাসিডের ইকুয়াল টু সামেশন অফ NE বেজের। তো n কি, n হচ্ছে মোল সংখ্যা, e কি, e হচ্ছে তুল্য সংখ্যা। এখানে HCl এর তুল্য সংখ্যা হলো 1, কারণ HCl শুধুমাত্র একটা হাইড্রোজেন প্লাস আয়নই প্রোভাইড করতে পারে। আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, কারণ সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে। তাহলে আমরা যদি ফর্মুলা অনুসারে বসাই, অ্যাসিড কয়টা আছে, অ্যাসিড আছে দুইটা, তার মানে আমাদের সামেশন অফ NE অ্যাসিড, এখানে দুইটা অ্যাসিডের NE এটা যোগ হবে। তাহলে দেখো HCl এর n কত, n সমান আমরা আবার কি জানি, n সমান S ইন্টু V, তাই না, এটা জানি। সো V হয় লিটারে, বাট এখানে আমরা মিলিলিটার বসালেও খুব বেশি চেঞ্জ হবে না, কারণ দুই পাশ থেকে আমরা যদি মিলিলিটার করার জন্য 1000 দ্বারা মানে লিটার করার জন্য 1000 দ্বারা যদি ভাগ করি, দুই পাশ থেকে ওই 1000 কাটাকাটি হয়ে যায়। সো আমরা এখানে বসাই HCl এর কত, HCl এর S হচ্ছে 0.5, HCl এর V কত 60, আর তুল্য সংখ্যা কত, HCl এর তুল্য সংখ্যা 1, প্লাস H2SO4, H2SO4 এর S কত 0.1 মোলার, H2SO4 এর V কত x মোলার, আর আমার হচ্ছে H2SO4 এর তুল্য সংখ্যা কত 2, ইকুয়াল টু বেজ হিসেবে আমার এখানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে তুল্য সংখ্যা 1, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড একটা জলীয় দ্রবণে একটা OH মাইনাস আয়ন প্রোভাইড করতে পারে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের S কত, S হচ্ছে
ওয়াই, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তোমার ভি কত, ভি হচ্ছে 180, আর তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেলাম, বাট এই ইকুয়েশনটা আমাদের কি করতে হবে, একটা ইকুয়েশন কিন্তু ভেরিয়েবল আমার দুইটা, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, তার মানে আমাদের আরেকটা ইকুয়েশন দরকার। এখানে দেখো আরেকটা প্রথমে একটা ইনফরমেশন বলা ছিল, দুইটা দ্রবণ মিক্স করা হয়েছে, তার মানে HCl আর H2SO4 মিক্স করে ঘনমাত্রা কত হয়েছে 0.25। সো এইখান থেকে আমরা x টা পাবো, কিভাবে পাবো দেখো, আমরা যদি HCl এর S আর V আর হচ্ছে H2SO4 এর কত, H2SO4 এর S হচ্ছে 0.1, V হচ্ছে x, তুল্য সংখ্যা হচ্ছে 2, ইকুয়াল টু, এটা মিক্স করার পরের অবস্থা। মিক্স করার পরে কি হয়েছে, মিক্স করলে তোমার আয়তনের যোগ হবে, তার মানে আয়তন আগে ছিল কত, HCl এর ছিল 60, আর H2SO4 এর কত, H2SO4 এর হচ্ছে x, কিন্তু মিশ্রণের ঘনমাত্রা কত হয়েছে 0.25। এই যে s এর ভ্যালুটা বসালাম, এইখান থেকে আমরা x টা পাবো, এইখান থেকে আমরা এই সমীকরণ থেকে x পাবো, এই সমীকরণ থেকে x যদি হিসাব নিকাশ করো x পাবা হচ্ছে তোমরা 300। সো এটা কত, 300 মিলিলিটার। সো এই ভ্যালুটা, এই মানটা যদি তুমি x সমান কত 300 মিলিলিটার পেয়ে গেলাম। সো এই মানটা এখন উপরের সমীকরণে বসাও, x এর ভ্যালুটা উপরের সমীকরণ বসাও, দেখবা y এর ভ্যালুটা পেয়ে গেছে। তাহলে আমাদের y সমান কি হবে, x এর ভ্যালু 300 বসালে y সমান আমরা পাচ্ছি 0.5 মোলার। সো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা একটা অ্যান্সার, x এর ভ্যালু পেয়ে গিয়েছি, y এর ভ্যালু পেয়ে গিয়েছি। সো এই মেথডে আমরা এই অঙ্কটা খুবই তাড়াতাড়ি করতে পারি। আচ্ছা, তাহলে আমার নেক্সট ম্যাথে আমার যেটা কেপিকেসির অঙ্ক, সো আমাদের এখানে চেয়েছে যে আংশিক চাপের সাপেক্ষে বিক্রিয়ার সাম্য ধ্রুবক বের করো, আর বাকি ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো বাকি কি ইনফরমেশন দেওয়া আছে, NO আর NO2 বিক্রিয়া করে N2O3 উৎপন্ন করে। তাহলে চল আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, NO প্লাস NO2 বিক্রিয়া করে কি উৎপন্ন করে, N2O3। এই হলো আমার বিক্রিয়া। সো বিক্রিয়া ব্যালেন্স করার পরও এরকমই থাকে, তাহলে আমরা দেখি যে প্রাথমিক অবস্থায় আসলে কত মোল উপস্থিত আছে। সো মনে করো ইনিশিয়াল অবস্থায়, সো ইনিশিয়ালি দেখো NO কিন্তু 1 মোল, NO2 ও কিন্তু 1 মোল, আর N2O3 কি এটাও 1 মোল না, প্রাথমিক অবস্থায় তো এখনো কি প্রোডাক্টটা তৈরি হয়নি, তাহলে এটা কি 0 মোল। সাম্য অবস্থায়, তার মানে ইকুইলিব্রিয়াম স্টেটে, তো সাম্য অবস্থায় কি তৈরি হয়েছে, সাম্য অবস্থায় আমাদের যা যা তৈরি হয়েছে তা দেওয়াই আছে, এত আর এত। NO হচ্ছে 0.605, NO আমার 0.605, আর N2O3 এটা দেওয়া আছে, N2O3 হচ্ছে 0.39, তাহলে 0.39 এত মোল। সো এটাও কত 0.605। তাহলে আমরা এখানে যেটা দেওয়া নেই সেটা হচ্ছে আয়তন, আয়তন ধরে নেই, আমরা ধরে নেই V হচ্ছে 1 লিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের কেসি বের করতে হবে, কেসির ফর্মুলা আমরা কি জানি, কেসি সমান কি হয়, আমার যে উৎপাদ বা প্রোডাক্ট N2O3 তার ঘনমাত্রা ডিভাইডেড বাই কি, NO এর ঘনমাত্রা, আর হচ্ছে কি NO2 এটার ঘনমাত্রা। তো আমরা পেয়েছি মোল, তো মোল থেকে ঘনমাত্রা বানাই কেমনে, আমরা যদি সিম্পলি ভলিউম দ্বারা ভাগ করে দিই তাহলে মোল থেকে ঘনমাত্রা পাওয়া যায়। যেহেতু আমরা ভলিউম বা আয়তন ধরে নিয়েছি 1 লিটার, তার মানে আমাদের কি মোল সংখ্যাটাই কি আমাদের ঘনমাত্রা। তাহলে আমরা যদি সবগুলো ভ্যালু বসাই, 0.39 ডিভাইডেড বাই কত 0.605 ইন্টু আবারও 0.605,
তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা কত পাবো? এখান থেকে আমরা পাবো 1.0655 পার মোলার। 1.0655 পার মোলার, এটা পেলাম। তাহলে আমাদের কি বের করতে বলেছে? আংশিক চাপের সাপেক্ষে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক। তার মানে আমাদের বের করতে হবে কেপি। কেপি আমরা কি জানি? কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন তাহলে কি? দেখো প্রথম রিয়াকশনে, দেখো এই যে রিয়াকশন, এই রিয়াকশনটা একটু খেয়াল করো। ডেল্টা এন মানে হচ্ছে উৎপাদের যে মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের যে মোল সংখ্যা। তার মানে আমাদের এখানে উৎপাদের মোল সংখ্যা কত? উৎপাদের মোল সংখ্যা কিন্তু 1। আর বিক্রিয়কের মোল সংখ্যা কত? বিক্রিয়ক আছে 2টা, যাদের প্রত্যেকের মোল সংখ্যা 1 প্লাস 1। তার মানে 1 প্লাস 1 যোগ করলে কি হবে? 2। তাহলে 1 থেকে 2 বিয়োগ দিলে আমার ডেল্টা এন কত হবে? আমার ডেল্টা এন এখানে -1। তো আমরা কেসির ভ্যালুটা বসাই 1.0655। আর এর ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালু আমাদের বসাতে হবে 0.0821 ইন্টু টি। টি কত দেওয়া আছে? 25°C তাপমাত্রা। সেটাকে যদি আমরা কেলভিনে বসাই তাহলে কত হবে? 298। সো 298 আর টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন মানে হচ্ছে -1। তাহলে এটা যদি আমরা হিসাব নিকাশ করে আমাদের কেপির ভ্যালু পাবো 0.04। মোটামুটি এরকম একটা ভ্যালু পাবো পার অ্যাটমসফিয়ার, পার এটিএম। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা 0.04। দশমিকের পরে যদিও আরো অনেকগুলো সংখ্যা এসেছে 0.04355, তোমরা চাইলে পুরোটাই বসাই দিতে পারো। তো 16 নাম্বার ম্যাথে আমাদের কি বলেছে? কত মিলিলিটার 0.2 মোলার এইচে, মানে একটা অ্যাসিড দেওয়া আছে যার হচ্ছে কে এ দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻5, এর সাথে 0.2 মোল সংশ্লিষ্ট লবণ আমরা যদি যোগ করি তাহলে প্রাপ্ত বাফারের পিএইচ এর মান 5 হবে। সো কত আর কি আমাদের বের করতে বলেছে, কত ml 0.2 এইচ এ দরকার। সো আমরা বাফার দ্রবণের পিএইচ এর যে সূত্র সেটা কি জানি? পিএইচ সমান পিকেএ প্লাস লগ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি অ্যাসিডের ঘনমাত্রা। তো আমরা আসলে মেইনলি এই সূত্রটা মনে রাখবো, এই যে দ্বিতীয় সূত্র, এটাই মনে রাখবো আমরা। প্রথম সূত্রটা না মনে রাখলেও চলবে। সো আমরা যদি দ্বিতীয় সূত্রটা দেখি তাহলে কি বলা আছে? পিএইচ সমান পিকেএ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড। মানে সল্টের সল্টের হচ্ছে মোল সংখ্যা আর অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে আমরা যদি অ্যাসিডের সল্টের মোল সংখ্যাটা বের করি, এখানে সল্টের মোল সংখ্যা কিন্তু দেওয়াই আছে। এই যে সল্টের মোল সংখ্যা কত? 0.2 মোল। এটা কিন্তু আমার দেওয়াই আছে, এই যে এখানে দেওয়া আছে সল্টের মোল সংখ্যা দেওয়া আছে। কিন্তু অ্যাসিডের কি মোল সংখ্যা দেওয়া আছে? না, অ্যাসিডের মোল সংখ্যা কিন্তু দেওয়া নাই। রেদার কি দেওয়া আছে? অ্যাসিডের মোলারিটিটা দেওয়া আছে 0.2 মোলারিটি। তাহলে আমরা অ্যাসিডের এখন মোল সংখ্যাটা যদি বের করি, আমরা জানি এন সমান কি হয়? এন সমান কিন্তু এস ইন্টু ভি। ভিটা হয় লিটারে। তাহলে এসটা দেওয়া আছে 0.2 আর ভি, সো ভি এখানে দেওয়া আছে কি কত এমএল। তাহলে আমরা যদি ধরে নেই কত এমএল, আমরা ধরে নেই হচ্ছে এক্স এমএল, ঠিক আছে? তাহলে আমার ভি কি বসাতে হবে? এক্স ডিভাইডেড বাই 1000। আমাদের এখন কাজ হচ্ছে এক্সটাই বের করা। সো আমরা যদি পিএইচ তো দেওয়াই আছে, পিএইচ হচ্ছে 5, তাহলে পিএইচ এর ঘরে আমরা যদি 5টা বসাই দেই মাইনাস পিকে। আচ্ছা, পিকে মানে কি? পিকে মানে মাইনাস লগ অফ কে এ। সো এটা আমরা অ্যাপ্লাই করেছি, ওই সূত্রটা অ্যাপ্লাই করেছি, মাইনাস ল অফ কে। দেন এই যে এন সল্ট বসালাম আর হচ্ছে এন অ্যাসিড এটা বসালাম। এখন আমরা এখান থেকে যদি সাইডটা চেঞ্জ করি, সাইড চেঞ্জ করে আমরা কি ভি এর মানটা পেয়ে যাব, ভি ইকুয়াল টু 555.5 ml। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। তাহলে চলো এখন নেক্সট প্রশ্নে চলে যাই।
তো দেখো আমাদের এখানে একটা বিক্রিয়ার ব্যালেন্স সংক্রান্ত একটা প্রশ্ন দেওয়া আছে যে আমাদের এই অর্ধ বিক্রিয়াটি পূর্ণ করতে হবে। সো আমরা কি জানি, আমরা এখানে দেখতেছি দুইটা আমাদের মেইন উৎপাদ দুইটা আছে, সরি মেইন হচ্ছে বিক্রিয়ক দুইটা আছে। তো আমরা যদি S2 মাইনাস এটা নিয়ে চিন্তা করি, S2 মাইনাস বিক্রিয়ার পরে কিসে কনভার্ট হয়ে যায়, আমরা কিন্তু বইতে একটা লিস্ট দেখেছিলাম যে কোনটা কিসে কনভার্ট হয়ে যায় বিক্রিয়াতে। সো ওই অনুসারে আমরা লিখতেছি। সো S2 মাইনাস কনভার্ট হয়ে যায় S। সো এটা আমার একটা রিয়াকশন হলো। এখন এই রিয়াকশনে আমাকে দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে। প্রত্যেক রিয়াকশনে, প্রত্যেক হাফ রিয়াকশনে আমার দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে চার্জ সংখ্যা, লেফট হ্যান্ড সাইডের আর রাইট হ্যান্ড সাইডের চার্জ সংখ্যা সমান হইতে হবে, আর লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইডের মোল সংখ্যা সমান হইতে হবে। তাহলে এখানে দেখো আমার ডান পাশে নেগেটিভ চার্জ আছে দুইটা, বাট সরি বাম পাশে নেগেটিভ চার্জ আছে দুইটা, এস এর উপর কি আছে 2 মাইনাস, মানে আমার বাম পাশে আছে দুইটা মাইনাস আর ডান পাশে আছে কি শুধু জিরো, নিউট্রাল অবস্থায় আছে। তাহলে আমরা এই রিয়াকশনকে কিভাবে ব্যালেন্স করতে পারি, আমরা এইখানেও যদি দুইটা মাইনাস অ্যাড করতে পারি তাহলে কিন্তু এই রিয়াকশনটা ব্যালেন্স হয়ে যায়। তাহলে দুইটা মাইনাস অ্যাড করব কিভাবে, আমরা যদি এই সাইডে দুইটা ইলেকট্রন অ্যাড করি তাহলে কিন্তু এই সাইডে ডান সাইডে দুইটা মাইনাস চলে আসছে। আর আমাদের যে মোল সংখ্যা, এখানেও একটা মোল সংখ্যা আছে, এখানেও একটা মোল আছে। সো আমাদের মোল সংখ্যাও কি ব্যালেন্স হয়ে গিয়েছে, আমাদের চার্জও ব্যালেন্স হয়ে গিয়েছে। সো এই রিয়াকশনটা আসলে কি রিয়াকশন, জারণ অর্ধ বিক্রিয়া না বিজারণ অর্ধ বিক্রিয়া? এখানে দেখো ইলেকট্রন কি হয়েছে, এখানে ইলেকট্রন কিন্তু ত্যাগ হয়েছে। সো আমরা কি জানি ইলেকট্রন ছাড়ন মানে কি জারণ, তার মানে এটা হলো আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, এটা আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। এবার যদি Cr2O7 এটা নিয়ে চিন্তা করি, Cr2O7 2 মাইনাস বিক্রিয়া করে এইটা কনভার্ট হয় Cr3 প্লাস আয়নে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমার দেখো এখানে ও এর সাথে কত আছে, অক্সিজেনের সাথে আছে 7, তার মানে আমার এই পাশে 7টা অক্সিজেন 7টা আছে, যার জন্য আমার 7টা H2O অ্যাড করতে হবে এই পাশে। তো আমাদের মোটামুটি রিয়াকশনটা লেখা শেষ, এখন আমাদের রিয়াকশন ব্যালেন্স করতে হবে। তো প্রথমত চলো আমরা সবগুলা যে মোল সেগুলা ব্যালেন্স করি। ক্রোমিয়াম, ক্রোমিয়াম আমার এই পাশে আছে দুইটা, বাট এই পাশে কিন্তু একটা আছে, তাহলে এখানে আমরা যদি 2 যোগ করি তাহলে ক্রোমিয়ামটা ব্যালেন্স হয়ে গেল। এইখানে আমার এক্সট্রা করে কি চলে আসছে, হাইড্রোজেন 7 দুগুণ 14টা চলে আসছে। সো এক্সট্রা যেহেতু হাইড্রোজেন 14টা চলে আসছে, তার মানে আমরা এই পাশে 14টা H প্লাস আয়ন যোগ করব। এক পাশে যেহেতু এক্সট্রা হাইড্রোজেন হয়ে গেছে, আরেক পাশে আমরা এক্সট্রা 14টা H প্লাস আয়ন যোগ করে ফেলব। সো আমাদের যে হাইড্রোজেন ছিল, ক্রোমিয়াম ছিল, অক্সিজেন ছিল, সবগুলা ব্যালেন্স হয়ে গিয়েছে। এখন আমাদের চার্জের ব্যালেন্স করতে হবে। তো চার্জের ব্যালেন্স কিভাবে করব, সো আমরা একটু গুনি যে আমাদের বাম সাইডে কতগুলা চার্জ আছে। সো বাম সাইডে আমাদের আছে দুইটা মাইনাস, ক্রোমিয়ামের সাথে কি আছে এই যৌগটার সাথে 2 মাইনাস আছে, তার মানে দুইটা নেগেটিভ চার্জ আছে, আর দেখো 14টা পজিটিভ চার্জ আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা প্লাস আয়ন আছে। সো 14টা প্লাস আয়ন আর দুইটা মাইনাস আয়ন, তাহলে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে দুইটা আয়ন, দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ কাটাকাটি চলে গেল। তার মানে আমার বাম সাইডে টোটাল কতগুলা পজিটিভ চার্জ আছে, টোটাল পজিটিভ চার্জ আছে আমার 12টা, বাম পাশে আছে 12টা। এবার চলো ডান পাশে দেখি, ডান পাশে আমার কি আছে 3 দুগুণ 6, এই যে পজিটিভ চার্জ আছে 3টা, তার সাথে দেখো 2 গুণ আছে, দুইটা ক্রোমিয়াম। সো আমাদের এখানে পজিটিভ চার্জ তাহলে কত হবে, 3 দুগুণ 6টা, 1 2 3 4 5
6টা পজিটিভ চার্জ আছে। তাহলে ব্যালেন্স করতে আমার কোথায় ইলেকট্রন যোগ করতে হবে? ব্যালেন্স করতে কিন্তু আমার বাম সাইডে 6টা ইলেকট্রন যোগ করতে হবে। তো বাম সাইডে যদি আমরা 6টা ইলেকট্রন যোগ করি তার মানে কি 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রন 6টা নেগেটিভ চার্জ 6টা পজিটিভ চার্জকে নিউট্রাল করে দেবে। তাহলে আমাদের নেট চার্জ কি ব্যালেন্স হয়েছে? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই পাশেও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের চার্জের ব্যালেন্স হয়ে গিয়েছে। সো এটা কি এটা কি বিক্রিয়া? অবশ্যই প্রথমটা যেহেতু জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে, এটা তাহলে কি? এটা হবে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এই দুইটা রিয়াকশনকে যোগ দেব। এই দুইটা যে ইকুয়েশন পাইছি, তাই না? এটা কি 1 নাম্বার ইকুয়েশন, আর এটা আমাদের কি 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 আর 2 কে যোগ দিব, বাট আমাদের খেয়াল রাখতে হবে এখানে যেন ইলেকট্রন যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যেন ইকুয়াল থাকে দুইটা রিয়াকশনে। কিন্তু আমাদের দেখো ইকুয়াল নাই, আমাদের এখানে আছে 6টা ইলেকট্রন আর প্রথম রিয়াকশনে আছে আমাদের 2টা ইলেকট্রন। তাহলে আমরা কি করব? 1 নাম্বার রিয়াকশনকে আমরা 3 দ্বারা গুণ করব, তারপর আমরা 2 নাম্বার রিয়াকশনের সাথে যোগ দিব। সো 1 কে কি করব? 1 কে 3 দ্বারা গুণ করে 2 এর সাথে তারপর যোগ দিব। তাহলে কি হয়ে যাবে? 3 দুগুণ 6টা ইলেকট্রন হয়ে যাবে 1 নাম্বার ইকুয়েশনে। তাহলে এই কাজ যদি করি আমরা পাই H2 মাইনাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস, আর ডান সাইডে আমাদের থাকে 3টা S, টা Cr3 প্লাস আর 7টা H2O। তো আমাদের বিক্রিয়া কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তোমরা চাইলে দর্শকায়ন যোগ করেও অ্যান্সার লিখতে পারো, এভাবে অ্যান্সার রেখে দিতে পারো। তো আমাদের 17 নাম্বার যে প্রশ্ন সেটাও কমপ্লিট হয়ে গেল। সো আমরা ফাইনালি অর্গানিক কেমিস্ট্রির একটা প্রশ্ন পেয়েছি যেখানে আমাদের রিঅ্যাকশন কমপ্লিট করতে হবে, সাথে আমাদের এই যে এ বি আর সি এই যৌগগুলো চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমত আমরা এখান থেকে শুরু করি, কারণ এখান থেকে আমরা দেখতেছি একটা সোজা সাপটা রিঅ্যাকশন। CH3OH কপারের সাথে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে? আমার যে অ্যালকোহল জারিত হয়ে কি হয়ে যাবে? অ্যালডিহাইডে তৈরি হয়ে যাবে। আর যেহেতু 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল, আমাদের অ্যালডিহাইডও হবে কি 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তার মানে আমরা বি যৌগটা পেয়ে গেলাম। এখন তারপরে রিঅ্যাকশনটা কি বলছে? বি থেকে সি কেমনে পাই? দেখো, সি এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালকোহল। সো বি থেকে আমরা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে রিঅ্যাকশন করে কোনো একটা সি আর কি অ্যালকোহল পাই। সো এখানে একটা ভাবার বিষয় আছে, এখানে কিন্তু আমাকে বাই প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, একদম বাই প্রোডাক্ট কিন্তু ইগনোরেবল না, অ্যালকোহল বাই প্রোডাক্ট আছে। আবার এইখানে যে মিথানল বা ফর্মালডিহাইড, এটার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য তোমরা কি আইডেন্টিফাই করতে পেরেছো? ফর্মালডিহাইডে কিন্তু আলফা হাইড্রোজেন নাই। সো দেখো তো, একটু মিলানোর চেষ্টা করো মনে পড়ে কিনা। আলফা হাইড্রোজেন নাই, 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন। এই রিয়াকশনটা হচ্ছে আসলে ক্যানিজেরো রিয়াকশন, যেখানে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের দুই অণুর মধ্যে রিয়াকশন হয়ে এক অণু জারিত হয়ে তোমার কি হয়? এক অণু জারিত হয়ে আমার অ্যালকোহলে তৈরি হয়ে যাবে, সরি, এক অণু জারিত হয়ে ক্ষার ধাতুর লবণে তৈরি হয়ে যাবে, আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। সো ক্ষার ধাতু, সো এখানে দেখো ধাতু হিসেবে সোডিয়াম আছে, তার মানে এক অণু জারিত হয়ে আমার সোডিয়ামের তোমার লবণ তৈরি করবে। সো এইখান থেকে তার মানে আমাদের রিয়াকশনটা কি হবে? সি যৌগটা কি হবে?
সি যৌগটা হবে আমাদের মিথানেল, CH3, সরি CH3, মিথানেল না, আমাদের মিথানল তো আছেই, মিথানল তো আছেই, তার সাথে কি হবে, ওই যে ধাতুর লবণ, তাই না? এখানে যেহেতু এক কার্বন ছিল, তার মানে এটাও কি হবে, এক কার্বন বিশিষ্ট লবণ, তার মানে কি COO Na, আর এখানে H, HCOO Na। সো আমাদের তাহলে কি, আমরা কিন্তু সি যৌগটা পেয়ে গেলাম। সি যৌগটা হলো এটা, ক্ষার ধাতুর একটা লবণ। তাহলে এখন এ যৌগটা নিয়ে একটু ভাবি, এ যৌগ কিভাবে তৈরি হতে পারে। দেখো এখানে, এইখানে আমাদের HNO3 আছে, আর এখানে আছে আমাদের CH3OH, ডান সাইডে আছে CH3OH। সো আমরা HNO3 কে যদি এইভাবে না লিখে আমরা একটু এইভাবে লেখার চেষ্টা করি, HNO3 হচ্ছে HONO2, এইভাবে লেখার চেষ্টা করি। সো এইভাবে লেখার সুবিধা কি, এইভাবে লেখার সুবিধা হলো আমরা বুঝতে পারছি, দেখো ডান পাশে CH3 এর সাথে OH টা যুক্ত হয়েছে, তার মানে কি এই CH3, কোন একটা CH3 ছিল তার মানে বাম পাশে, যার সাথে আমার এই যে এই OH টা যোগ হয়ে CH3OH এটা তৈরি হয়ে গিয়েছে। সো CH3 এটা আছে, এটা আমরা জানলাম আপাতত। সো CH3 এর সাথে কি যুক্ত আছে এটা আমাদের বের করতে হবে। তোমাদের মনে হতে পারে CH3 এর সাথে হয়তো বা জাস্ট NO2 এটা যোগ দিলে হয়ে যায়, বাট না, আমার CH3 এর সাথে আসলে NH3 এইটা ছিল। কেমনে বুঝলাম, কারণ এখন যদি তুমি মিলাতে চাও, এখন যদি তুমি মিলাও যে CH3NH2 এটার সাথে যে আমার নাইট্রিক অ্যাসিডটা ছিল, সেটা যে রিয়াকশন করে আমার বাই প্রোডাক্ট হিসেবে আরো জিনিস তৈরি হয়, বাই প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেনটা আলাদা হয়ে যায় এবং তার সাথে আবার পানি তৈরি হয়। এখানে বাই প্রোডাক্ট গুলো দেওয়া নাই, সো এই জিনিসটা একটু প্যাচাল লাগতেই পারে, বাট আমরা যদি ভালো মতো বিক্রিয়াগুলো প্র্যাকটিস করি তাহলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবো। তার মানে আমরা কিন্তু এ যৌগ সেটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে এ যৌগ হচ্ছে আমার কি, CH3NH2। সো আমরা এ পেয়ে গেলাম, বিও পেয়ে গিয়েছি, সিও পেয়ে গেছি। এভাবে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, সো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা 19 আর 20 নাম্বার সমস্যা সমাধান করব। 19 নাম্বারে আমাদের ইনঅর্গানিক রিঅ্যাকশন দেওয়া আছে। প্রথম রিঅ্যাকশনটা কি, ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাথে পানির বিক্রিয়া। এটা আমাদের হাইড্রোলাইসিস বিক্রিয়া, এটা আমাদের হাইড্রোলাইসিস বিক্রিয়া, যেখানে কি হয়, ম্যাগনেসিয়াম নাইট্রাইড আর পানির সাথে বিক্রিয়া হয়ে প্রথমত যে জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় আগে, ঠিক আছে? এটা আগে মাথায় রাখবা। ম্যাগনেসিয়াম নাইট্রাইড আর পানির বিক্রিয়া হাইড্রোলাইসিস হয়, ফলে আমাদের কি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আর যে ম্যাগনেসিয়াম ধাতু তো আছে, তো ম্যাগনেসিয়াম ধাতু আর যে পানি, এই দুইটা মিলে কি হবে, ওই ধাতুর অক্সাইড তৈরি হবে, দ্যাট মিন্স ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো ক নাম্বার শেষ। এবার খ নাম্বারে দেখো কি বলেছে। খ নাম্বারে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পানির রিঅ্যাকশন দেওয়া আছে। সো নাইট্রোজেন ডাইঅক্সাইডের পানির রিঅ্যাকশনে প্রথমত নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিডাইজ হয়ে, প্রথমত অক্সিডাইজ হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তারপর রিডিউসড হয়ে নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। সো প্রথমত অক্সিডাইজ হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, দেন রিডিউসড হয়ে নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়। সো খ নাম্বার শেষ। গ নাম্বারে কি বলা আছে, গ নাম্বারে হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া। ক্লোরিন হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ক্লোরিন আমার কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। সো ক্লোরিনের সাথে যদি H2S এর বিক্রিয়া হয়, H2S আর ক্লোরিনের বিক্রিয়ায় প্রথমত সালফার তৈরি হয় আর তার সাথে HCl তৈরি হয়। এরপর যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কিছু ক্লোরিন আবার অবশিষ্ট থাকে, সেই কিছু ক্লোরিন আবার বিক্রিয়া করে SO2 তৈরি হয়, SO2 আর HCl তৈরি হয়। সো এখানে মেজর যে প্রোডাক্ট সেটা হচ্ছে আমার সালফার আর আমার যে HCl। সো মেজর এই দুইটা প্রোডাক্ট, এই দুইটাই আমাদের বিক্রিয়ার উৎপাদ হিসেবে লেখা হয়েছে। তো আমরা এবার 20 নম্বরে চলে যাই, যেখানে আমাদের কিছু নামধারী বিক্রিয়া গুলা লিখতে বলেছে। প্রথমত আছে কি আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হলো আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধির একটা বিক্রিয়া, যেখানে আমরা কি করি, যেখানে অ্যামাইডের সাথে ব্রোমিন আর কস্টিক পটাশ অথবা সোডিয়াম পটাশ, এই দুইটা, সরি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা
তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এর রিয়াকশনে আমার কি হয়, কার্বন সংখ্যা হ্রাস হয়ে যায়। দেখো এখানে কার্বন সংখ্যা কত ছিল, কার্বন 2টা ছিল, এখানে কার্বন 1টা হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আর উডস বিক্রিয়া কি, উডস বিক্রিয়া হচ্ছে আমার অ্যালকাইল যে হ্যালাইড আছে সেটা সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া করে, শুষ্ক ইথার মিডিয়ামের সাথে বিক্রিয়া করে আমার এটা কার্বন সংখ্যা বৃদ্ধি করার একটা বিক্রিয়া। সো এর মাধ্যমে দেখো আগে কি ছিল, কার্বন সংখ্যা ছিল 1টা, এখন হয়ে গেছে কত, CH3 কার্বন 2টা বৃদ্ধি পেয়েছে। সো এটাই ছিল আমাদের উডস বিক্রিয়া। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা হায়ার ম্যাথের 23-24 সেশনের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করব। ধন্যবাদ সবাইকে।